হ্যালো ব্রিয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা যে ক্লাসগুলো সিকোয়েন্সলি যাচ্ছিলাম পার্টস অফ স্পিচের শুধুমাত্র প্রোনাউন বাদে আর সকল ক্লাসগুলো আপলোড করা আছে। এখন প্রোনাউনটা একটু বড় টপিকস, তো ওই কারণে প্রোনাউনটা চাচ্ছি যে অন্যান্য ক্লাসের ভিতর প্রোনাউনের কিছু কিছু অংশ আলোচনা করে এগোবো, ঠিক আছে? তা আসেন আজকে দেখেন, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস আলোচনা করতে হবে, সেটা হচ্ছে টেন্স। আমরা জানি যদি কোনো ব্যক্তির টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে সে আলটিমেটলি সহজেই এসে প্যারাগ্রাফ এগুলো কোনো কম্পোজিশন লিখতে পারবে, ঠিক আছে, সেন্টেন্স তৈরি করে করে, ঠিক আছে। এই কারণে এই টেন্স সম্পর্কে ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই বলে যে হ্যাঁ টেন্স তো পারি, কারণ 6 থেকে আমরা টেন্স শিখছি, তাই না? সবাই বলে টেন্স আমরা পারি, কিন্তু আসলে টেন্স ওইভাবে পারে না। যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে তারা তো অবশ্যই পারেন, কিন্তু যারা একটু নর্মাল আছেন তারা সবাই মনে করে টেন্স তো 6 থেকেই পড়ছি পারি, কিন্তু আসলে আমাদের টেন্সে খুবই এমফাসিস দেওয়া উচিত, তাই না? ইংরেজি শেখার ক্ষেত্রে টেন্সের প্রায়োরিটিটা অনেক বেশি। তা আসেন দেখেন টেন্সের ডেফিনিশনটা হচ্ছে বাংলা আছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল, ক্রিয়া আমরা জানি যে ও শব্দ দ্বারা কোনো কাজের নাম বোঝায়, তাই না, বা কোনো কাজ করা বোঝায়, তাকে বলা হয় কি ক্রিয়ার কাল। এখন দেখেন এই ক্রিয়ার কাল আমরা যখন ডেফিনিশনটা দিচ্ছি টেন্সে, তখন কি আছে টেন্স ডিনোটস দ্য টাইম অফ এ ভার্ব, মানে টেন্স হচ্ছে কি নির্দেশ করে, ভার্বের সময়, মানে ক্রিয়ার সময়কে নির্দেশ করে, ঠিক আছে। তাহলে টেন্স কাকে বলে? ভার্বের সংগঠিত হওয়ার সময়কে হচ্ছে কি বলা হচ্ছে? টেন্স বলা হচ্ছে। এখন দেখেন এই টেন্স 3 প্রকারের, আমরা বেসিক আলোচনায় সবাই জানি এটা, তারপরে একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে কাইন্ডস অফ টেন্স। টেন্স কয় প্রকার? টেন্স হচ্ছে দেখেন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, এই 3 প্রকারে। মানে সময়কে আমরা যদি ভাগ করি, দেখেন বর্তমান আছে, অতীত আছে, আর আমাদের ভূত ভবিষ্যৎ যেটা, তাই তো? এই 3 প্রকারের টেন্স আছে এবং এই প্রত্যেকটা টেন্সেরই আবার কয়টা পার্ট? 4টা করে। খেয়াল করবেন, দেখেন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সই প্রেজেন্ট টেন্স 4 প্রকার: প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? ঠিক সিমিলারলি পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? এই তাহলে কয়টা আসছে? প্রত্যেকটা টেন্স আবার কয় প্রকারের? এই 3টা টেন্স আলটিমেটলি টেন্স তাহলে কয়টা আসছে? আমাদের 12টা টেন্স। এবং এই 12টা টেন্সের সবগুলো আমাদের ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা আসেন দেখেন প্রেজেন্ট টেন্স, বর্তমান সময় নিয়ে যে টেন্সগুলো, সেগুলো হচ্ছে প্রেজেন্টের বর্তমান সময়ে সংগঠিত যত কাজ সবগুলোকেই হচ্ছে কোন টেন্সের ভিতরে আলোচনা করা হবে? প্রেজেন্ট। আর পাস্ট হচ্ছে অতীত সময়ে যত কাজ সংগঠিত হবে সেটা কোন টেন্সে? পাস্ট টেন্স। আর ফিউচার হবে ভবিষ্যতে যেগুলো ঘটবে, এখনো ঘটেনি, যা ঘটে গিয়েছে সেটা অতীত, সেটা পাস্টে আসবে, আর যেটা ঘটবে এখনো ঘটেনি সেটা আসবে কোথায়? ফিউচার ইনডেফিনিটে, সরি ফিউচার টেন্স, ঠিক আছে? এই ছিল হচ্ছে টেন্সের মানে আইডেন্টিফিকেশন অফ টেন্স। এখন আসবো আমরা এদের ডেসক্রিপশনে, ঠিক আছে? তো প্রথমে আমরা শিখব যে প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে, ঠিক আছে? আচ্ছা আসেন তাহলে দেখেন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হচ্ছে বর্তমানকালে কোনো কাজ সংগঠিত হয়, বর্তমানকালে সংগঠিত হয়, বা অভ্যাসগত কোনো কাজ, চিরন্তন সত্য কোনো কাজ সংগঠিত হলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। তাহলে কি কি পাচ্ছি? যে বর্তমানকালে কোনো কাজ হয়, অভ্যাসগত কোনো কাজ, চিরন্তন সত্য কোনো বাক্য, ঠিক আছে? এইগুলো ঐতিহাসিক সত্য, বৈজ্ঞানিক সত্য, এইগুলো হইলে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। আচ্ছা প্রেজেন্ট টেন্সটা কাকে বলে? সংজ্ঞাটা হবে কেমন? প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানকালে সংঘটিত সকল ধরনের কাজ, সেগুলো হবে প্রেজেন্ট ইনডেফিনাইট, ঠিক আছে? সরি প্রেজেন্ট টেন্স। আর ইনডেফিনাইট হবে এইগুলা, শুধুমাত্র কি বর্তমানকালে হয়, আর হচ্ছে অভ্যাসগত কোনো কাজ, চিরন্তন সত্য কোনো বাক্য, ঐতিহাসিক সত্য, ঠিক আছে? এইগুলো হইলে সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। টেন্স শিখতে গেলে যেটা মাথায় রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা সবসময় ইংরেজিটাকে আগে গুরুত্ব দেয়, কিন্তু আমাদের আগে বাংলা শিখতে হবে। বাংলা সঠিকভাবে জানলে সে ইংরেজি সঠিকভাবে তৈরি করতে পারবে, ঠিক আছে? মানে মেক সেন্টেন্স তৈরি করতে হবে। দেখেন চেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকবে? বাংলা ক্রিয়ার শেষে
অ, এ, অন্তস্থ, ও, রস্বই ইত্যাদি থাকে। ঠিক আছে, বাংলা ক্রিয়ার শেষে থাকবে এইগুলো। এইগুলো যদি বাংলা ক্রিয়ার শেষে থাকে তাহলে সেটা কোন টেন্স হবে? বাংলা দেখে আগে ইংরেজি শিখবো। বাংলায় ক্রিয়ার শেষে এইগুলো থাকলে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, গঠনে আসেন, দেখেন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। কিন্তু এই জায়গায় ইট ইজ এ ম্যাটার অফ সো দ্যাট যে সমস্যাটা আমরা করি সেটা হচ্ছে যেখানে ভার্বের শেষে একটা এস বা ইয়েস হয়, কখন হয় সেটা একটু পরে দেখাবো। যাই হোক, এখন দেখেন আমি যদি এক্সাম্পল দেখাই, যদি বলি এক্সাম্পল দেখেন, আমি ভাত খাই। আমি ভাত খাই, এখানে কোনটা দ্বারা ক্রিয়া বোঝানো হচ্ছে, কাজ বোঝানো হচ্ছে কোনটা দ্বারা? আমি ভাত খাই, এইটা দিয়ে আমি ভাত খাই, তাই না? খাওয়াটা কাজ, তাহলে এটা হচ্ছে আমার ক্রিয়া। এখন কিভাবে আপনি চিনবেন যে এটা কোন টেন্স? এই ক্রিয়া শেষে কি থাকবে? অ থাকবে, এ থাকবে, অন্তস্থ ও রস্বই, এর যে কোনো একটা থাকবে। কোনটা আছে দেখেন তো? রস্বই আছে, তাই না? এই যে রস্বই আছে, এই রস্বইয়ের জন্য হচ্ছে আমরা কি চিনলাম? এটা আইডেন্টিফাই করলাম যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন এর ইংরেজি করতে গেলে আমাদের যেটা জানতে হবে, প্রথম বসবে কি? সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যে কাজটা, এই যে খাওয়াটা যে খাইবে সে হবে কি আমাদের কর্তা, সাবজেক্ট। ক্লিয়ার? আগে তাহাকে বসাইতে হবে আমাদের। তাহলে দেখেন সাবজেক্ট বসাইলাম, আমির ইংরেজি কি? আই, কর্তা বসাইলাম। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে খাই, খাওয়াটা হচ্ছে ভার্ব, আমরা শিখলাম ক্রিয়া, তাই না? এই ক্রিয়ার ইংরেজি কি হবে? খাওয়ার ইংরেজি কি? ইট, ই এ টি, ইট, আই ইট। এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মই বসাইলাম, ইট, ইটি আছে। ভার্বের তিনটা রূপ আছে, প্রেজেন্ট ফর্ম, তারপর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। কনজুগেশন অফ ভার্বের তিনটা রূপ, তাই না? তাহলে দেখেন আই ইট, এখন বাকিটুক যেটা থাকবে সেইটা হবে তার অবজেক্ট বা অন্যান্য এক্সটেনশন বা বাকি অংশ। ক্লিয়ার? তাহলে আই ইট রাইস। ঠিক আছে, তাহলে কি লিখলাম? আমি ভাত খাই। আচ্ছা, যদি লিখতাম যে আমরা ভাত খাই, আমরা ভাত খাই, তাহলে কি লিখতাম? একইভাবে you can write similarly we eat rice, ঠিক আছে না? কিন্তু যদি লিখতাম, দেখেন যে একটু আলাদা করে, যে সে ভাত খায়, সে ভাত খাই হয় না, কখনো অন্তস্থ হবে। ঠিক আছে, সে ভাত খায়। তাহলে বাংলা ক্রিয়া শেষে কি আছে? অন্তস্থ। অন্তস্থ থাকলে কি হবে আমাদের? আমরা শিখছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট, সাবজেক্টটাকে যে কাজ করবে হি, তাই তো? আচ্ছা, খাওয়ার ইংরেজি কি? ইট, ই এ টি, হি ইট। এরপরে দিবেন রাইস, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আপনার সেন্টেন্সটা স্ট্রাকচারটা ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস কম পড়ে আছে। সেটা হচ্ছে সবসময় যে মূল ভার্বের প্রেজেন্ট ভার্ব হবে এমনটা কিন্তু নয়। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি সবচেয়ে কঠিন যে টেন্সটা সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে, মানে এটা অনেক কিছু মাথায় রাখতে হয়। আচ্ছা দেখেন, এখানে সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে থার্ড পারসন একজন। কিভাবে বুঝবেন একটু পরেই দেখাচ্ছি। তাহলে ভার্বের শেষে একটা এস অথবা ইএস দিতে হয়। কোন ক্ষেত্রে এস হবে, কোন ক্ষেত্রে ইএস হবে সেটাও দেখাবো। তাহলে একটা বিশেষ দ্রষ্টব্য লিখতে হবে এই টেন্সের ক্ষেত্রে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। বিশেষ দ্রষ্টব্য হবে কিন্তু, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব প্লাস এস অথবা ইএস হবে। ঠিক আছে, ভার্বের শেষে কি বসবে? দেখেন, ভার্বের শেষে একটা এস অথবা ইএস বসবে। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন হবে কিন্তু একজন হতে হবে। আচ্ছা, কিভাবে বুঝবেন কোনটা থার্ড পারসন? মনে রাখবেন সহজে, আমি আমরা ফার্স্ট পারসন, আমি আমরা, এবং আমি দিয়ে যত টাইপ আছে যে কেজি হোক না কেন, আমি আমরা আমার আমাদের সবগুলোই কোন পারসন হবে? ফার্স্ট পারসন। তাহলে আমি আমরা কোন পারসন? ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন আছে, সেকেন্ড পারসন হবে তুমি তোমরা, সেকেন্ড পারসন হবে কি? তুমি তোমরা, এবং এতে যে কেজি হোক, তুমি তোমরা তোমাদের তোমাদিগকে, ঠিক আছে, যেটাই হোক না কেন সেটা হবে সেকেন্ড পারসন। আচ্ছা, এবার আসেন থার্ড পারসন। দেখেন থার্ড পারসন হচ্ছে বাকি সকলগুলোই হবে থার্ড পারসন। আমি আমরা তুমি তোমরা বাদে যা থাকবে সব
থার্ড পারসন। তাহলে থার্ড পারসনের ভিতরে আমি বলতে পারি, দেখেন সে থার্ড পারসন, তাই না, সে থার্ড পারসন, তারা থার্ড পারসন, এটা সেটা যাই বলি না কেন এগুলো কি বাকি সবগুলোই থার্ড পারসন হবে। আমরা তুমি তোমরা বাদে যেগুলোই থাকবে সেগুলো থার্ড পারসন। তাহলে সে তারা এটা এখানে দেখেন এগুলো থার্ড পারসন। এখন থার্ড পারসন হইলেই কিন্তু ভার্বের শেষে আমরা এস বা ইয়েস দিতে পারি না। থার্ড পারসন হবে কিন্তু কি হবে, একজন হবে। এখানে দেখেন তো তারা, তারা কতজন, একের অধিক না, কয়েকজন মিলেই তো তারা হয়। তাহলে তারা হচ্ছে প্লুরাল নাম্বার, মানে বহু বচন, ঠিক আছে, একের অধিক ব্যক্তি তারা, তাহলে এটা প্লুরাল নাম্বার। এটা কিন্তু একজন, এটা 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 দেখতে সবুজ, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা একটা, তারপরে সে একটা, তাহলে সে যেহেতু থার্ড পারসন এবং একজন, তাই ভার্বের শেষে কি বসিয়েছি আমি, একটা এস বসিয়েছি। এখন এস হবে না ইএস হবে সেটাও একটু পরে দেখাবো, ঠিক আছে। তাহলে বুঝলেন যে কোনটার ক্ষেত্রে এস অথবা ইএস হবে, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি দেখাই যে আরেকটা এক্সাম্পল লিখি, যে সে একটি চিঠি লিখে, সে একটি চিঠি লেখে। এখন দেখেন এখানে কাজ কোনটা, ভার্ব কোনটা, আপনার বাংলায় ক্রিয়া কোনটা, লেখে। লেখা একটা কাজ, কাজের নাম, তাই না। এখানে লেখে, এখানে কিন্তু শেষে কিন্তু খ আছে, দেখতেছি অ নেই, এ নেই, অন্তস্থ ওর রস্যই কোনোটাই নাই, কিন্তু না একটা আছে, শেষে কি আছে দেখেন তো, একটা লেখে, এ আছে না, একটা এ আছে না, লেখে, ঠিক আছে, লেখে আছে, এ আছে। তাহলে এই এ থাকার দরুন এটাকে আমরা কি আইডেন্টিফাই করব, যে এটা একটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হলে প্রথম বসবে সাবজেক্ট, যে কাজ করে, কে কাজ করছে, লিখছে কে, সে, তাহলে সাবজেক্ট হি, তাই না। এরপরে বসবে ভার্ব, আর ভার্বের কি আসবে, প্রেজেন্ট ফর্ম, কিন্তু কর্তা থার্ড পারসন একজন হলে এস বাই এস দেবো। দেখেন কর্তা সে একজন, তাহলে লেখার ইংরেজি কি, রাইট, এরপর একটা কি দিব, এস দেব, যেহেতু থার্ড পারসন একজন আছে, তাহলে হি রাইটস। এর বাকিটুকু একটি চিঠি, হি রাইটস একটির ইংরেজি আ লেটার, এলটিটি ইয়ার, তাহলে হি রাইটস আ লেটার, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এই জায়গায় লিখতাম তারা একটি গান গায়, তারা একটি গান গায়, খেয়াল করেন তারা কিন্তু কি পারসন, থার্ড পারসন, কিন্তু তারা কি একজন, নেভার, তারা হচ্ছে অনেকজন, তাই ভার্বের শেষে কি হবে না, এস বাই এস হবে না। তাহলে এটা কি লিখবেন, প্রথমে সাবজেক্ট কাজ করছে কে, তারা, দে, গায় অন্তস্থ আছে কিন্তু, তাহলে আপনি দেখবেন এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে দে সিং মানে গান করা, তাই না, তাহলে এর শেষে এস বাই এস হবে না, যদিও এটা থার্ড পারসন কিন্তু একজন নয়, এই কারণে। ক্লিয়ার? তাহলে দে সিং কি, একটি গান, দে সিং, বাকিটু অবজেক্ট, এ সং, দে সিং এ সং, খুবই সহজ, তাই না। তবে এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে টেন্স সম্পর্কে আপনাদের বেশি ধারণা আসবে, ঠিক আছে। এই গেল জেনারেল ভাবে এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের গঠন, চেনার উপায় এই, ঠিক আছে। এখন আমরা আরো কিছু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আলোচনা করব, কিভাবে দেখব যে এছাড়াও আরো অনেক ধরনের ইনডেফিনাইট টেন্স আছে, ঠিক আছে। আসেন দেখেন এইবার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে আরেকটু মডিফাই করে আমরা শিখতে যাচ্ছি। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের চেনার উপায় শিখছি, গঠন শিখছি। এখন দেখেন এই যে আমি 7টা টাইপ লিখছি এখানে, এই 7 ধরনের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। কি কি দেখেন, প্রথম আসি ইউনিভার্সাল অর ইটারনাল ট্রুথ, মানে হচ্ছে চিরন্তন সত্য কোনো বাক্য, ঠিক আছে। যদি কোনো বাক্য চিরন্তন সত্য হয় তাহলে সেটা কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। তারপর আসেন দেখেন হিস্টোরিক্যাল ট্রুথ, মানে ঐতিহাসিক সত্য, ঐতিহাসিকভাবে যদি কোনো ঘটনা সত্য হয় তাহলে সেটা কি হবে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে ডিনোটস করবে। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কাজ, অভ্যাসগত যে কাজগুলো আমরা রেগুলার করি, অভ্যাসগত কাজগুলো, সেইগুলো হবে কি আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। তারপর দেখেন কোটেশন, কোটেশন মানে কি, কারো উক্তি,
কোনো বিখ্যাত ব্যক্তির উক্তি, সেগুলো কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। খেয়াল রাখবেন। তারপর দেখেন সায়েন্টিফিক ট্রুথ। সায়েন্টিফিক ট্রুথ হচ্ছে কি? বৈজ্ঞানিক সত্য। বৈজ্ঞানিকভাবে সত্য যেটা, সেটাও কিন্তু ইউনিভার্সাল ট্রুথই হয়, তাই না? আচ্ছা, বৈজ্ঞানিক সত্য হলেও সেটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ, মানে খুব নিকটেই কাজটা ঘটবে, ভবিষ্যৎকালে। এটা একটু মানে উদাহরণ দিয়েই ভালো শেখাবো। তারপর দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স। সকল ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্মই থাকে। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ডিনোটস করবে। ক্লিয়ার? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আপনার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আচ্ছা, এখন আসেন দেখেন ইউনিভার্সাল ট্রুথ। এক নম্বরে আসি। এক নম্বর এক্সাম্পল। এক নম্বর ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য যদি কোনো বাক্য। আমরা যদি বলি দেখেন চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? এটা তো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বাক্য না, যে সূর্য পূর্ব দিকে ওঠে। তারপর দেখেন বাংলা ক্লাস শেষে ওঠে, আসছে। থাকলে কোন টেন্স হবে? আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং চিরন্তন সত্য বাক্য। ঠিক আছে? তাহলে এটা হবে কি? সাবজেক্ট আসবে কি? দা সান। পৃথিবীতে যা একটা আসলে তার পূর্বে কি বসে? দা বসে, তাই না? আচ্ছা, দা সান ওঠার ইংরেজি কি? সাবজেক্ট বসাইছি। এখন কি বসাবো আমরা? ভার্ব হবে কি? রাইজ। রাইজ। দা সান রাইজ ইন দা, কোথায়? সে পূর্ব দিকে। দিক বুঝাইলে ইন বসে। ইন দা ইস্ট, EST, ইন দা ইস্ট। ঠিক আছে? দেখেন এখন এই জায়গায় ইন দি হবে, এই জায়গায় প্রোনাউন্সিয়েশনটা দি হবে, কারণ ভাওয়েলের পূর্বে এই THCটা প্রোনাউন্সিয়েশন কেমন হবে? দি। আর কনসোনেন্টের পূর্বে অলওয়েজ দা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে, দা সান রাইজ ইন দা ইস্ট। আমি একটা জিনিস ভুল করছি ইচ্ছা করে। এখানে দেখেন সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট লিখছি। সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, যদিও এই ক্ষেত্রে সবসময় যে অবজেক্ট হয় এটা বলা ভুল। আমি মানে সহজে বোঝার জন্য অবজেক্ট লিখছি। এটা কমপ্লিমেন্টও আসতে পারে, সেটা ডাইরেক্ট অবজেক্ট না। যাই হোক, তাহলে দেখেন এখানে রাইজ, তাই না? রাইজ এখানে লিখছি, কিন্তু সূর্য কি একটা না? সূর্য তো একটা। এবং আমি বলছি আমি, আমরা, তুমি, তোমরা বাদে বাকি যা থাকবে সব থার্ড পারসন। এখন থার্ড পারসন সূর্য, তাহলে কিসের ভিতর? থার্ড পারসন। এবং সূর্য একটা, তাহলে ভার্বের শেষে কি হবে? একটা এস হবে। ক্লিয়ার? ভার্বের শেষে এস বা ইএস দেবো। আমরা কোনটা দেবো? এস লিখবো। তাহলে দা সান রাইজেস ইন দা ইস্ট। তাহলে চিরন্তন সত্য কোনো বাক্য হলে সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এরকম যত বাক্য আছে, তাই না? সততা মহৎ গুণ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ক্লিয়ার? এরকম যত চিরন্তন সত্য বাক্য আছে সবগুলোই কি হবে? আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ডিনোটস করবে। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল তাহলে এক নম্বর ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে। আচ্ছা দেখেন হিস্টোরিক্যাল ট্রুথ। হিস্টোরিক্যাল ট্রুথ হচ্ছে কোনগুলা? ঐতিহাসিক সত্য, তাই না? 2 নম্বর দেখেন এখন ঐতিহাসিক সত্যেরগুলো। 2 নম্বরটা লেখি একটু। 2 নম্বর খেয়াল করেন, শাহজাহান তাজমহল তৈরি করেন, তাই না? শাহজাহান তাজমহল তৈরি করেন, এখন কিন্তু করেনি, কাজটা অতীতে হয়ে গিয়েছিল। তাহলে মনে হচ্ছে পাস্ট টেন্স, কিন্তু না, এটা ঐতিহাসিক সত্য। ঠিক আছে? শাহজাহান তাজমহল তৈরি করেন, এটা কিন্তু ঐতিহাসিক সত্য। শাহজাহান তো একজন সম্রাট ছিলেন, তিনি মমতাজ মহলের জন্য কি তৈরি করেছিলেন? তাজমহল তৈরি করেছিলেন, তাই না? আচ্ছা, এখন তাহলে এটা ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ট্রুথ। ঠিক আছে? তারপরে সম্রাট আকবর 12 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন বা মসনদে উঠেছিলেন, এই যে যেটা, এটাও কিন্তু ঐতিহাসিক সত্য। ঠিক আছে? তাহলে এটা কোন টেন্স হবে? আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে কি হবে? সাবজেক্ট আসবে JASN, শাহজাহান builds, BUILDS, builds the Taj
ঠিক আছে, খেয়াল করেন এখানে সাবজেক্ট লিখছি, ভার্ব লিখছি, বিল্ড মানে তৈরি করা, তৈরি করার ইংরেজি কি, নির্মাণ করার ইংরেজি বিল্ড। তাহলে শাহজাহান বিল্ড, যেহেতু শাহজাহান কি একজন ব্যক্তির নাম, থার্ড পারসন, তাই না, আমি আমরা তুমি তোমরা বাদে বাকি যা আসবে থার্ড পারসন। এখন দেখতে হবে সে একজন কি না, একজন হলেই ভার্বের শেষে একটা এস দিবেন বা ইএস দিবেন। তা শাহজাহান একজন থার্ড পারসন, তাহলে ভার্বের শেষে একটা এস দিয়েছি, শাহজাহান বিল্ডস দ্য তাজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ঐতিহাসিক সত্য হইলে সেটা কি হবে, আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে এরকম। আচ্ছা, এবার দেখেন এরপরে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হচ্ছে কি অভ্যাসগত কাজ, আমি নিয়মিত ব্যায়াম করি। খেয়াল রাখেন 3 নাম্বার, আমি নিয়মিত নিয়মিত ব্যায়াম করি, আমি নিয়মিত ব্যায়াম করি। এটা ইউনিভার্সাল ট্রুথ, মানে আমার ক্ষেত্রে আমিও করি। দেখেন আমি নিয়মিত ব্যায়াম করি, এইটা এখানে করি, ই বাংলা ক্রিয়া শেষে কি আসছে, দেখেন ই আসছে, ই থাকলে আমরা জানি কোন টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাছাড়াও আমরা দেখতেছি কি এটা কিন্তু অভ্যাসগত কাজ, নিয়মিত ব্যায়াম করছে, একটা অভ্যাস না, আমি প্রতিদিন চা খাই, এটাও একটা অভ্যাসগত কাজ, রেগুলার আমরা এই যে কাজগুলো করি সেটা হবে কি অভ্যাসগত কাজ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ক্লিয়ার? তাহলে আমি নিয়মিত ব্যায়াম করি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট আই, আমি। আচ্ছা, এখানে ব্যায়াম করা, ব্যায়াম করার ইংরেজি মানে কি, ব্যায়াম আসলে করা বলতে ডু দিয়ে না, ডু মানে করি, এই ডু না আমরা কি করি, এক্সারসাইজটা টেক করি মানে গ্রহণ করি, রেগুলার ব্যায়াম গ্রহণ করি। তাহলে আই টেক, সাবজেক্ট প্লাস ভার্ব, আই টেক। ঠিক আছে, কি গ্রহণ করি, এক্সারসাইজ, EXERCI, I take exercise regularly, আমি নিয়মিত ব্যায়াম করি। এখন দেখেন এখানে ভার্বের শেষে একটা এস অথবা ইএস এখানে হবে না, কারণ এটা কি ফার্স্ট পারসন হলে তো ভার্বের শেষে এস বা ইএস হবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন তাহলে এরপরে যেটা আসলো আপনার 3 নম্বর হয়ে গেল যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কোনো কাজ, অভ্যাসগত কাজ। তাহলে আমি নিয়মিত ব্যায়াম করি, আমি প্রতিদিন গীতা পাঠ করি, আমি প্রতিদিন চা খাই, আমি প্রতিদিন ফুটবল খেলি, এগুলো কি অভ্যাসগত কাজ। ক্লিয়ার? আচ্ছা, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার দেখেন কোটেশন, কোটেশন মানে হচ্ছে কারো উক্তি, তাই না, যেমন আমরা জানি মনে করেন এটা হচ্ছে কত নম্বর, 4 নম্বর, ঠিক আছে 4 নম্বর, কিডস বলেন একটি সৌন্দর্য জিনিস, কিডস বলেন একটি সৌন্দর্য জিনিস চিরদিনই আনন্দের। দেখেন কিডস বলেন একজন ইংরেজ কবি, কিডস, ঠিক আছে, এই কিডস বলেন যে একটি সৌন্দর্য জিনিস চিরদিনই আনন্দের। ক্লিয়ার? তাহলে এটা কি কিডসের একটা উক্তি, তাহলে এই উক্তিটা কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার স্ট্রাকচারটা কি হবে, KEATS, কিডস সেজ। যদিও এটা কিন্তু কিডস কিন্তু মারা গেছেন ইংরেজ কবি, ইনি যেহেতু এই কথাটা কি ওনার উক্তি উনি বলে ফেলেছিলেন, আগে বলছিলেন, ঠিক আছে না, আগেই তো বলেছেন, তাহলে পাস্ট হয়ে গেছে, তারপরেও কিন্তু এটা কোন টেন্স আসবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। কেন না, যে এখানে কি এটা অতীতে কি আছে, মানে কোটেশন মানে উক্তি, একজন ব্যক্তির উক্তি যদি হয়। আচ্ছা, তাহলে কিডস সেজ a beauty, a thing, case and a thing of VEAU, a beauty is a joy forever, EVER। দেখেন কিডস বলেন, এটা হয়ে গেল। এখন কেন আমি এস দিলাম, কিডস একজন, থার্ড পারসন একজন, তাই না, থার্ড পারসন একজন, তাহলে পার্বের শেষে কি হবে, এস হবে। তাহলে কিডস সেজ। এবার বাকিটুকু একটি সৌন্দর্য জিনিস চিরদিনই আনন্দের, মানে একটি সৌন্দর্য জিনিস হয় চিরদিনই আনন্দের। তাহলে এ থিং অফ বিউটি ইজ এখানে হচ্ছে হয়, ঠিক
ঠিক আছে, ইজ এ জয় ফর এভার, চিরদিনই আনন্দের। ক্লিয়ার? আচ্ছা, তেমনি যদি বলি যে শেক্সপিয়ার সেজ লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট, মানে জীবন এক বোকার বলা একটি গল্প। ঠিক আছে, এরকম কোনো ব্যক্তির যদি এরকম উক্তি হয় তাহলে বিশেষ ব্যক্তিদের উক্তিগুলো কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার দেখেন সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, না আমরা জানি যে পানি, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা সহজে জানবেন যে পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হয়? ফুটতে শুরু করে। ঠিক আছে, তাহলে এই যে পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে, ঠিক আছে, তাহলে এটা কোন কি বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিকভাবে সত্য। ঠিক আছে, আচ্ছা, তাই এটা কোন টেন্স হবে? আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। এরকম বৈজ্ঞানিক সত্যগুলো, সত্য যে সকল বাক্য সেগুলো ইউনিভার্সাল ট্রুথও বটে, সেটা কিসের ভিতর হবে তাহলে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে, পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে। দেখেন 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে, পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফোটে। তাহলে ফোটে এ, বাংলা ক্রিয়া শেষে কি আসছে আপনার? এ। তাহলে কোন টেন্স এমনি দেখতে পাচ্ছি আমরা? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটা হবে ওয়াটার ফোটা, এরপরে সাবজেক্ট ভার্ব বয়েল, বিওআইএল, বয়েল মানে কি? ফোটা। এখন যেহেতু পানি কি থার্ড পারসন এবং পানি সিঙ্গুলার, এই কারণে ওয়াটার বয়েলস অ্যাট কোন তাপমাত্রা? অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তাহলে বৈজ্ঞানিক সত্য হলেও সেটা কি আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আচ্ছা, এইবার আসেন দেখেন নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ, তাই না? নিকট ভবিষ্যৎ, নিয়ার ফিউচার হচ্ছে ভবিষ্যতের কাজ, কিন্তু ঘটবে কখন? এখন, তাই না? বর্তমানে ঘটবে। ভবিষ্যতের কাজ, ভবিষ্যতের কাজ কিন্তু বর্তমানের কি হবে? বর্তমানের পরিকল্পনা। ভবিষ্যতের কাজ কিন্তু বর্তমান আমরা পরিকল্পনা করছি, এরকম টাইপের বাক্যগুলোকে বলা হয় নিয়ার ফিউচার, মানে নিকট ভবিষ্যৎ। ঠিক আছে, আচ্ছা, যেমন যদি বলি স্কুল কবে খুলবে, মানে খুব শীঘ্রই খুলবে স্কুল। ঠিক আছে, এইগুলোকে বলা আছে নিয়ার ফিউচার। আচ্ছা, দেখেন একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এটা হচ্ছে 6 নাম্বার, তাই না? মনে করেন আমি যদি বলি আমি আগামীকাল বইটি বিক্রি করে দেব, আমি আগামীকাল বইটি বিক্রি করে দিব। খেয়াল রাখেন, আমি আগামীকাল বইটি বিক্রি করে দিব, বইটি কিন্তু বিক্রি করিনি, আগামীকাল বিক্রি করব, তাহলে ভবিষ্যতে ঘটবে, এটা ফিউচার টেন্স, এটাই। আচ্ছা, এখন এটা আমি চিন্তা করতেছি কখন? এই প্রি প্ল্যানিং করতেছি কখন? এখন। তাহলে ভবিষ্যতের কাজ এখন পরিকল্পনা যদি করি, তাহলে সেইগুলো হবে আপনার কোন টেন্স? ফিউচার ইনডেফিনিট, এবং কিসের ভিতর? নিয়ার ফিউচারের ভিতর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আগামীকাল বইটি বিক্রি করে দেব, যদিও দেখেন ব থাকলে, ব বে বেন থাকলে আমরা ফিউচার টেন্স যখন পড়বো তখন ক্লিয়ার হবে না আরো বেশি। ফিউচার টেন্সে গঠন মানে চেনার উপায় হচ্ছে ব বে বেন থাকলে ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়। যদিও এখানে ব আছে, তারপর এটা আমরা কি করতে পারি? এটাকে নিয়ার ফিউচার বিবেচনায় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে করতে পারি। তাহলে সাবজেক্ট আমি আই, তাই না? বিক্রি করার ইংরেজি কি? সেল, SELL, তাই না? তাহলে আই সেল, যেহেতু আমি থার্ড পারসন নয়, তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস দেওয়া লাগবে না, আমি কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে আই সেল দা, আমি কি বিক্রি করব? বুক, আই সেল দা বুক টুমরো, MORROW। দেখেন এই টুমরো বানানটাও কিন্তু একটু মাথায় রাখবেন, এটা অনেক সময় স্পেলিং এ আসে। তাহলে আই সেল দা বুক টুমরো, আমি আগামীকাল বইটি বিক্রি করে দেব। তাহলে বুঝতে পারছেন কোনগুলো নিয়ার ফিউচার হবে। এখন যদি বলি স্কুলটি কবে খুলবে, স্কুলটি 20 তারিখ খুলবে, মানে নিকটেই, এইগুলো হচ্ছে আপনার নিয়ার ফিউচার। ক্লিয়ার? আচ্ছা, তার বাবা আগামীকাল আমেরিকা যাবে,
যদি বলি তার বাবা আগামীকাল আমেরিকা যাবে, আগামীকাল মানে কালকেই যাচ্ছেন, মানে খুব শীঘ্রই, ভবিষ্যতের কাজ কিন্তু বর্তমানে পরিকল্পনা করছি বলতেছি, তাই না? সেটা হচ্ছে আপনার ফিউচার, সরি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এটা হচ্ছে আপনার নিয়ার ফিউচার। আচ্ছা, এখন দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স। সকল ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু কোন টেন্স আসবে? আপনার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে সকল ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? যেমন পাঠে মন দাও, পাঠে মন দাও, ঠিক আছে? পাঠে মন দাও। তারপরে খেলতে যাও, তারপরে রৌদ্রে রৌদ্রে দৌড়া দৌড়ি করিও না, রৌদ্রে দৌড়াদৌড়ি করিও না, ছত্রটি কেটে দাও, ছত্রটি কেটে দাও। ছত্রটি কেটে দাও বলতে কি বোঝানো হচ্ছে? ছত্র মানে কি? দেখেন এই যে লাইন, এই লাইনটাকে এরকম কেটে দেওয়া, এই লাইনটা কেটে দেওয়া বোঝায়, এটা হচ্ছে ছত্র মানে লাইনটা কেটে দেওয়া হোক, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কোন টেন্সে হবে? আপনার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে হয়। রৌদ্রে দৌড়াদৌড়ি করি না, ডোন্ট রান ইন দা সান, রৌদ্রে দৌড়াদৌড়ি করি না। ছত্রটি কেটে দাও, পেন THROUGH, পেন থ্রু দা ওয়ার্ল্ড, ঠিক আছে? পেন থ্রু দা ওয়ার্ড না, এখানে ছত্র বলছে যেহেতু পেন থ্রু দা লাইন, ঠিক আছে? এই যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আপনার কি আসবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে, যদিও এটা ওইভাবে আপনার গুরুত্বপূর্ণ নয়, কারণ এটার স্ট্রাকচার আপনারা এমনি জানেন যে প্রথমে ভার্ব তারপরে অবজেক্ট আকারে যাই লিখি না কেন আমাদের সেটা কি সেন্টেন্স হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে, তাই না? যেটা দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝাইতে পারে। আচ্ছা, যা হোক, তাহলে এই কয় টাইপের হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এছাড়াও আরও কয়েকটা মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আছে, আপনাদের একটু দেখাবো, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখন ওই কয়েক টাইপ ছাড়াও আরও কিছু টাইপের ইম্পারেটিভ সেন্টেন্স, সরি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স দেখাতে চাচ্ছে, ঠিক আছে? এগুলো আপনাদের ভার্বের রাইট ফর্ম অফ ভার্বসের ভিতর আলোচনা করা হয়, তারপর আমি একটু টেন্সের ভিতর দেখাতে চাচ্ছি, এটা সুবিধা হবে আপনাদের। দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সেস বিগিনিং উইথ হেয়ার অ্যান্ড, সরি ইম্পারেটিভ না, এটা এক্সক্লামেটরি হবে, এক্সক্লামেটরি সেন্টেন্সেস বিগিনিং উইথ হেয়ার অ্যান্ড দেয়ার, ঠিক আছে? এক্সক্লামেটরি, দেখেন খেয়াল করেন, এক্সক্লামেটরি সেন্টেন্সেস বিগিনিং উইথ হেয়ার অ্যান্ড দেয়ার। এক্সক্লামেটরি সেন্টেন্স কোনগুলো হবে এটা এখনো পড়ানো হয়নি, তারপরে একটু বলি যে মনের আবেগ অনুভূতি যেসব সেন্টেন্স দ্বারা প্রকাশ পায়, ঠিক আছে, সেগুলো এক্সক্লামেটরি সেন্টেন্স হবে, এবং সেই সেন্টেন্সগুলো যদি হেয়ার এবং দেয়ার দিয়ে শুরু হয়, তাৎক্ষণিকভাবে যদি মনের কোনো অনুভূতি আবেগ প্রকাশ করে, সেই সেন্টেন্সগুলো হবে কি? আপনার ইম্পারেটিভ, সরি এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এই এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো যদি বিগিনিং উইথ মানে শুরু হয় যদি কি দিয়ে? হেয়ার এবং দেয়ার দিয়ে, তাহলে সেটা কোন সেন্টেন্স, কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আপনারা মাঝে মাঝে সাপোজ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, আপনারা হঠাৎ মানে কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করছেন বাসের জন্য, এইবার কিছুক্ষণ পর দেখলেন যে বাস আসছে, একজন বলল ওই যে বাস আসছে, ওই যে বাস আসছে, মানে তাৎক্ষণিকভাবে সে উৎফুল্ল হয়ে বলল ওই যে বাস আসছে। অথবা আর একটা কথা বলি, মনে করেন যে একটা সুন্দরী মেয়ে যদি রাস্তা দিয়ে যায়, পাশ দিয়ে যদি কিছু দুষ্টু ছেলেপেলের দল থাকে, তারা কমেন্ট করে না যে যাচ্ছে, ওই দেখ যাচ্ছে, এই যে যে তাৎক্ষণিক যে মনের ভাব, তাই না? হেয়ার দেয়ার দিয়ে শুরু হয়, এই সেন্টেন্সগুলো কি হবে? আপনার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। যেমন যদি আমি একটা সেন্টেন্স লিখি, মনে করেন ওই যে বাস আসছে, ওই যে বাস আসছে, দেখেন এই জায়গায় এইটা দিয়ে কি ডিনোট করলাম আমি? এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে আসছে, এখানে আসছে, আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন শিখবেন, এই কন্টিনিউয়াস টেন্সে তখনই যা বলবেন যে এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু এই এক্সক্লামেশন থাকার কারণে এটা কি আসবে? আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। খেয়াল রাখবেন, তাহলে কি হবে?
ওই যে বাস আসছে, বাস কোথায় আসছে? এইখানে আসছে, তাই না? তাহলে হেয়ার, তাহলে কি দিয়ে শুরু হবে? হেয়ার, হেয়ার কামস দা বাস, হেয়ার কামস দা বাস, হেয়ার এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। তাহলে হেয়ার সাবজেক্ট, তারপরে ভার্ব, তাহলে কাম দিয়ে, যেহেতু হেয়ার থার্ড পারসন, এখানে এই বাসটা কি এখানে থার্ড পারসন, এই কারণে এখানে ভার্বের শেষে একটা কি বসানো হয়েছে? এস, হেয়ার কামস দা বাস। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আপনাদের ওইটাই বলি যে ওই সে, সে বলতে এখানে একটা মেয়েকে বোঝানো হলো, যে ওই সে আসছে, বা ওই সে যায়, লেখি ওই সে যায়, ওই সে যায়, ওই যে যাচ্ছে, দেখ দেখ, এই দেখ দেখ, ওই যাচ্ছে। ঠিক আছে, বলি না এরকম এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে? তাহলে দেখেন ওই সে যায়, এবং এই স্ত্রীর আরো একটা বাংলায় আরেকটা জিনিস বলে, সেটা আমি ইগনোর করে গেলাম। আচ্ছা, আপনারা জানেন সবাই কি বলে মেয়েদেরকে। আচ্ছা, যা হোক, দেখেন ওই সে যায়, তাহলে এখানে কি হবে? দেয়া, কোথায় যাচ্ছে? ওই দিকে যাচ্ছে, তাই না? দেয়ার, তাহলে দেয়ার, তাহলে কি হবে? দেয়ার শি গোজ। ঠিক আছে, দেয়ার শি গোজ, ওই যে সে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। যদি হেয়ার আর দেয়ার দিয়ে শুরু হয়, তাহলে সেটা কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে। দেখেন এইবার রুল নাম্বার 2। রুল নাম্বার 2 তে আমি লিখছি যে ভার্ব অফ পারসেপশন, ভার্বস অফ ইমোশন, ভার্বস অফ অ্যাপিয়ারিং, ভার্বস অফ থিঙ্কিং। ঠিক আছে, ভার্বস অফ পারসেপশন মানে আছে প্রত্যক্ষকরণ। আমরা সাধারণত পঞ্চ ইন্দ্রিয়, চোখ কান নাক জিহ্বা আর ত্বক, এই যে যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা যে ভার্বগুলো বোঝাই, ঠিক আছে, যে কাজ করা বোঝাবে পঞ্চেন্দ্রের মাধ্যমে, সেই ভার্বগুলোর ক্ষেত্রে আমাদের সবসময় কোন টেন্স আসবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। ঠিক আছে, যেমন আপনারা জানেন যে আমাদের বিখ্যাত সুশান্ত পালের একটা মানে ক্লাসে, মোটিভেশনাল ক্লাসে উনি বলছিলেন যে ভালোবাসা কখনো পাস্ট টেন্স হয় না, ভালোবাসা অলওয়েজ কি? প্রেজেন্ট টেন্স। দেখেন এই যে ভার্ব অফ ইমোশন, তাহলে এই ভালোবাসা, ভার্ব অফ কি? ইমোশন, এই ইমোশনের এই ভার্বটা কখনো কি আসবে না? আপনার পাস্ট টেন্স হবে না, কন্টিনিউয়াস টেন্স হবে না, কোন টেন্স হবে? সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? আচ্ছা, পাস্ট টেন্স হবে না বলতে ওইভাবে না, মানে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আপনাদের দেখাবো। আচ্ছা, তারপর দেখেন ভার্বস অফ অ্যাপিয়ারিং, লুক, সিম, অ্যাপিয়ার, এইগুলো উপস্থিতি যে সকল ভাব, যে লুক মানে কি? তাকানো, তারপরে সিম মানে কি? মনে হওয়া, এইগুলো, তারপরে থিঙ্ক, সাপোজ, বিলিভ, এগুলো হচ্ছে ভার্ব অফ থিঙ্কিং। এইগুলোর ক্ষেত্রে কোন টেন্স আসবে? আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তার মানে দেখতে কন্টিনিউয়াস হইলেও কি আসবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে অলওয়েজ। যেমন আমি একটা এক্সাম্পল বলি, যে আমি একটি পাখি দেখছি। দেখেন আমি একটি পাখি দেখছি, আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যখন পড়ানো হবে, তখন আপনারা দেখবেন সি স যদি সিন থাকে, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তখন মনে হবে যে এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী হবে, যে আই অ্যাম সিং এ বার্ড, BIRD, এটা আসবে। কিন্তু আসলে কি হবে? এটা হলো কি আমাদের রং হয়ে গেল। ঠিক আছে, কারণ কি সমস্যা করছি আমি, যে এটা দেখতে কন্টিনিউয়াস টেন্স হইলেও এখানে কি আছে? দেখি না, দেখি হচ্ছে কি? দেখেন ভার্বস অফ পারসেপশন, এইগুলোর ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স হয় না, এটা কি হবে? আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে কি হবে? আই অ্যাম সিং না, এটা হবে আই সি এ বার্ড, যেটা বাংলা অর্থ কিন্তু এটাই, আমি একটি পাখি দেখছি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে যদি বলি যে দেখেন ডাক্তার আমার নাড়ি দেখছেন, ডাক্তার আমার নাড়ি দেখছেন। ঠিক আছে, ডাক্তার নাড়ি দেখছেন, নাড়ি কি আসলে চোখ দিয়ে দেখা যায়? কি করা হয়? ফিল অনুভব করা হয়, তাই না? তাহলে এখানে ভার্বটা আসলে কি? যদিও দেখছেন দিয়েছি আমি, তখন কি হবে? এখানে অনুভব করা। ঠিক আছে, তাহলে কি আসবে? সাবজেক্ট দ্য ডক্টর, DOCT ওয়ার্ড, সাবজেক্ট প্লাস ভার্ব আসবে। ডক্টর দেখা এখানে কি হিসাবে ব্যবহার করবো? তাহলে ফিল, যেহেতু ডক্টর থার্ড পারসন এবং একজন, তাহলে কি হবে? এটা প্রেজেন্ট টেন্স অনুযায়ী ফিলস হবে। ঠিক আছে,
ফিলস, দ্য ডক্টর ফিলস কি হবে মাই পালস। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলি দেখেন, তবে একটা জিনিস, এইগুলোর ক্ষেত্রে যদি আপনার কখনো অপেক্ষাকৃত ভালো বোঝানো হয়, সেই ক্ষেত্রে আবার এই ফিলের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা যায় অপেক্ষা বোঝাইলে। যেমন আপনারা যদি কোনো পেশেন্ট, আপনার পরিচিত রিলেটিভ যদি কেউ এসে থাকে হসপিটাল থেকে, আপনি যদি যে বলেন যে এখন কেমন অনুভব করছো, সে উত্তরটা কী দেবে? এখন আগের থেকে ভালো অনুভব করছি, তাহলে আই অ্যাম ফিলিং বেটার নাও। ক্লিয়ার? তখন কি হবে? অনুভবের ক্ষেত্রে যদি অপেক্ষাকৃত বা তুলনা করা বোঝানো হয় ফিলের ক্ষেত্রে, তখন সেটা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ অলওয়েজ এটা কোন টেন্স আসবে? ফিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন তারপরে আছে, যদি বলি আরেকটা জিনিস দেখেন, আমি দেখছি তো দেখছি, আমরা দেখলাম কি সির সঙ্গে আইএনজি হচ্ছে না, মানে কন্টিনিউয়াস টেন্স হচ্ছে না, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে। কিন্তু আপনারা যদি পিসি দাসের বইটাই দেখেন, তাহলে দেখবেন ওখানে আছে আমি দেখছি তো দেখছি। এই সেন্টেন্সটাই শুধুমাত্র আবার একটু ব্যতিক্রম লেখা আছে, ওখানে আছে দেখবেন আই অ্যাম সিং অ্যান্ড সিং আছে। এই সেন্টেন্সটি শুধুমাত্র ওখানে লেখা আছে। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি শিখলাম? যে এই ভার্বগুলোর ক্ষেত্রে সবসময় কোন টেন্স আসবে? আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, কন্টিনিউয়াস হবে না। ক্লিয়ার? এখন আমি যদি বলি আমি একটি গান শুনছি, তাহলে আই এম হিয়ারিং এ সং হবে না আই হিয়ার এ সং হবে। ঠিক আছে? আমি যদি বলি যে আমি তোমাকে ঘৃণা করছি, যদিও লিখছি আমি কি করছি, ছয় রশ্মি আছে, মনে হবে যেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু না, এটা আসবে কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি বা ঘৃণা করছি। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আপনাদের রুল নাম্বার 2। আচ্ছা, এখন দেখেন আমি বলছিলাম যে ভার্বের শেষে এস বা ইএস বসে, তাই না? এস অথবা ইএস বসে, ভার্ব প্লাস এস বা ইএস বসে। এইটা কিভাবে বসবে? কখন আমরা এস ব্যবহার করব, কখন ইএস ব্যবহার করব? এইটা দেখেন, যে সকল ভার্বের শেষে এস, এস এস, এস এইচ, সি এইচ, এক্স, ও ইত্যাদি থাকে, ঠিক আছে, ইত্যাদি থাকে, সেক্ষেত্রে ইএস বসে। ঠিক আছে? সেক্ষেত্রে ইএস বসে। এস এস দেই, এস এস, এস এইচ, সি এইচ, এক্স, ও, যে সকল ভার্বের শেষে এই লেটার্স বা লেটারগুলো যদি থাকে, সেই ক্ষেত্রে কি বসাবেন? ইএস। যেমন আমি যদি বলি ফিনিশ, FINISH, দেখেন ফিনিশ আছে, SH আছে না? তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি যোগ করবেন? কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, কি হবে? FINISHES আসবে। ক্লিয়ার? যেমন আর একটা ভার্ব বলি ভেক্স মানে হচ্ছে বিরক্ত করা, ঠিক আছে, তাহলে কি হবে? এটা ভেক্সেস। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা আছে গো থাকলে কি লিখি আমরা? গোজ, ইএস হয়। তাহলে যে সকল ভার্বের শেষে সিএইচ, এক্স, ও, এসএইচ, এসএস থাকে, সেগুলোর ক্ষেত্রে কি লিখবো আমরা? ইএস লিখবো। ক্লিয়ার? যে সকল ভার্বের শেষে। আচ্ছা, তারপরে মনে করেন ক্যাশ, CATCH, ক্যাশ মানে কি? ধরা। দেখেন ভার্বের শেষে কি আছে? সিএইচ আছে, এইগুলোর ক্ষেত্রে CATCHES, এই যে ইএস লিখছি। ক্লিয়ার? তাহলে এই ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আলোচনা। আরও একটু আলোচনা বেশি করতে চাইছিলাম, তার ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, এই কারণে আমি আর করতে চাচ্ছি না। তা যা হোক, আমি আমার একটা ছিল, ফেসবুকে একটা পোস্ট দিছিলাম, যে আমি তাদের নামটা উল্লেখ করতে চাইছিলাম, যে পাতাকপি যদি ভাজা কপি হয়
তবে ক্যাবেজ, CABBAGE, তবে ক্যাবেজ হবে কি? এখানে আমি একবার বিমান বাহিনীর পরীক্ষা দিতে গিয়েছিলাম, সেখানে এই কোশ্চেনটা আসছিল যে পাতাকপি যদি ভাজা কপি হয় তবে ক্যাবেজ হবে কি? এই ক্যাবেজের বাংলাই হচ্ছে পাতাকপি। ঠিক আছে, পাতাকপি, ক্যাবেজের বাংলা কি হবে? পাতাকপি। ক্লিয়ার? আচ্ছা, ক্যাবেজের বাংলা হবে পাতাকপি। তাহলে পাতাকপি যদি ভাজা কপি হয় তাহলে ক্যাবেজ হবে কি? একটা কন্ডিশন আছে, কিন্তু কন্ডিশনটা দেখেন, পাতাকপি কি কপি হচ্ছে আপনার? ভাজা কপি। পাতাকপিটা কি হচ্ছে? ভাজা কপি আছে, কন্ডিশন দিয়ে দিয়েছে যে পাতাকপি ভাজা কপি হইলে ক্যাবেজ কি হবে? ক্যাবেজ মানে কি? পাতাকপি। তাহলে পাতাকপি কি হবে আপনার? ভাজা কপি। তাহলে এর সঠিক আনসারটা কি হবে? আনসারটা হবে ভাজা কপি। ঠিক আছে, ভাজা কপি হবে। ক্লিয়ার? পাতাকপি যদি ভাজা কপি হয় তবে ক্যাবেজ হবে কি? ক্যাবেজও আপনার ভাজা কপি হবে, কারণ ক্যাবেজই তো পাতাকপি, পাতাকপি ভাজা কপি হবে। তানজিম, দিশা, তারপরে হচ্ছে তানভীর, আর কে যেন, মিরান, আমার স্টুডেন্ট সবাই এরা হচ্ছে সঠিক উত্তর দিয়েছে, তাদের নামটা আমি উল্লেখ করে দিলাম। ঠিক আছে, আর কে যেন করছে আমার সঠিক মনে নাই। যা হোক, আজকের ক্লাস আমি এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন, একটু সাবস্ক্রাইব করবেন, বেল বাটন চেপে রাখবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও পান। ওকে।